নমস্কার। ডিডি বাংলার আজকের এই বিশেষ অনুষ্ঠান নিজের স্বাস্থ্য নিজেই জানো। আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত এবং এই অনুষ্ঠানে আমরা মূলত কথা বলবো শিশুর ও কিশোরের অর্থাৎ শিশু এবং কিশোর বয়সের সার্বিক স্বাস্থ্য নিয়ে। আমরা খুব ভালো করে জানি যে আমাদের ভালো থাকার মূল শর্তই হলো সুস্থ থাকা। আর সেই সুস্থ থাকা বলতে শুধুমাত্র যে শারীরিক সুস্থতা বোঝায় তা নয়, মানসিক স্বাস্থ্যও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে তা যদি হয় একটি শিশুর বা একটি কিশোরের, কারণ সেটাই মানুষের বেড়ে ওঠার বয়স এবং অবশ্যই একটি সুস্থ শিশুই তৈরি করবে ভবিষ্যতের সুস্থ ভারত। অথচ আজও আমাদের দেশে রয়ে গেছে অপুষ্টির মতো নানা ধরনের সমস্যা, রয়েছে সংক্রমণের সমস্যা এবং গোদের ওপর বিষ ফোঁড়ার মতন তার সাথে যোগ হয়েছে লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আধুনিক জীবনযাত্রার কারণে যে যে সমস্যাগুলো এসেছে আমাদের জীবনে, যে যে রোগগুলো এসেছে, শিশুরাও কিন্তু তার থেকে নিস্তার পায়নি। আমাদের আজকের পর্বে তাই আমরা আলোচনা করব শিশু ও কিশোর স্বাস্থ্যের নানা দিক নিয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরূপ চক্রবর্তী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। নমস্কার ডক্টর চক্রবর্তী, প্রথমে আপনার কাছে আসবো যে আমাদের দেশে আমি যদি সার্বিকভাবে একটা জনস্বাস্থ্যের কথা ভাবি, তাহলে শিশু এবং কিশোর বয়সের স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। দেখুন, শিশু এবং কিশোর স্বাস্থ্য বয়সটা যদি আমরা দেখি তাহলে 0 থেকে 19 বছর বয়স পর্যন্ত বলতে হবে। শিশু বলতে 11 বছর বয়স পর্যন্ত আমরা টানতে পারি, আর কিশোর কিশোরেরা হলো 10 থেকে 19। তো এই 0 থেকে 19 যে ইন্টারভ্যাল এজটা, এর মধ্যে 1/3 বেশি জনসংখ্যা আসছে। সুতরাং 1/3 বেশি জনসংখ্যার কথা আমরা বলছি। ঠিক। তাদের অপুষ্টি, তাদের নানা রকম স্বাস্থ্য সমস্যা, ডিসেবিলিটি, তাদের মধ্যে সংক্রমণের হার, মৃত্যুর হার, স্বাভাবিকভাবে সমগ্র যে জনসম্পদ তার উপর একটা প্রভাব পড়বে। সুতরাং এটা শুধু শিশু বা কিশোর নিয়ে সীমাবদ্ধ না, একটা ব্যাপক জনস্বাস্থ্য বিষয়ক ব্যাপার তো বটেই। একদম। এবং অবশ্যই আমাদের ভবিষ্যতের দেশ, আমাদের ভবিষ্যতের সমাজ কীরকম হবে সেটাও এর ওপরেই নির্ভরশীল। একটু জেনে নেব যে মূলত শিশু বা কিশোর বয়সে কোন কোন রোগ বা কোন কোন সমস্যাগুলো আমরা বেশি দেখতে পাই? আমরা খুব মোটা যদি বিষয়গুলো দেখি তাহলে অপুষ্টি একটা বিরাট সমস্যা। অপুষ্টি মানে যে একেবারেই কঙ্কালসার দেহ এরকম নয়। অপুষ্টিকে আমরা ওজনের তুলনায় যা বয়স, যা উচ্চতা, সেই তুলনায়ও ওজন কম হলে অপুষ্টি বলতে পারি, আবার স্টান্টিং বলি। তো অপুষ্টি একটি বড় সমস্যা। ঠিক। সেটা কিন্তু অন্যান্য নানা রকম রোগের সঙ্গে যুক্ত। অপুষ্ট শিশু বা কিশোর কিশোরীর মধ্যেই নানা রকম রোগের সংক্রমণ বেশি করে হয়। সুতরাং অপুষ্টি, নানা রকম রোগের সংক্রমণ, এই জিনিসগুলি কিন্তু বেশি করে কিশোর বা কিশোরী শিশুদের মধ্যে কিন্তু, আমাকে যদি 2টি রোগের কথা বলতে হয় থিমেটিক্যালি, তাহলে এই 2টি বিষয়কে আমি বেশি করে গুরুত্ব দেব। এই যে আমরা শিশুদের রোগের প্রথমেই আপনি বললেন যে অপুষ্টি, অপুষ্টির সংজ্ঞাটা যদি একটু বলেন আমাদেরকে। কারণ আমাদের একটা ধারণা আছে যে যে সমস্ত অঞ্চলে মানুষ খেতে পায় না বা যে সব শ্রেণীর মানুষ খেতে পায় না, একমাত্র তারাই অপুষ্টিতে ভোগে। সত্যিই কি তাই? অপুষ্টি মানে কি শুধুমাত্র খেতে না পাওয়া? না, একেবারেই সেরকম নয়। এখন একটা জিনিস, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেফিনেশন অনুযায়ী যদি আমরা বলতে পারি যে এই শিশু বা এই কিশোর কিশোরী, তার যা বয়স সেই তুলনায় তার কত ওজন হওয়া উচিত। ঠিক। তার চাইতে যদি তার কম ওজন হয় তাহলে তাকে কম ওজন আমরা বলতে পারি। সেটাকে আমরা আবার বিভিন্নভাবে ভাগ করি, সিভিয়ারলি ম্যালনারিস্ট, মডারেটলি ম্যালনারিস্ট বা মাইল্ড ম্যালনিউট্রিশন, আর স্বাভাবিক। দেখবেন ওই ICDA সেন্টারে লাল বাচ্চা, কমলা বাচ্চা, হলুদ বাচ্চা, সবুজ বাচ্চা, এরকম ভাবে আমরা বলি যে ডিগ্রি অফ সিভিয়ারিটি। হ্যাঁ, ডিগ্রি অফ সিভিয়ারিটি বলা হয়। আরেকটা জিনিস আপনি বলেছেন যে এখনো কিন্তু ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের অনেক জায়গা আছে যেখানে খাওয়ার কম খাচ্ছে বলেই অপুষ্টি হচ্ছে। মানে স্টারভেশনও কিন্তু অপুষ্টির কারণ, একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। মানে দিনে একবার খায় এরকম অঞ্চলও রয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বেশি খাওয়া থেকেও কিন্তু ওবেসিটি কিন্তু একটা অপুষ্টির সংজ্ঞা। মানে বিভিন্ন খাদ্যাভ্যাস, ফাস্ট ফুড, বিভিন্ন অস্বাস্থ্যকর ড্রিঙ্কস, এগুলো, বা যোগ ব্যায়াম করছে না,
অনুশীলন হচ্ছে না, খেলাধুলা কম হচ্ছে, সেডেন্টারি হ্যাবিট, হ্যাঁ, হয়তো টোটাল অ্যামাউন্ট অফ ফুড যেটা সে খাচ্ছে সেটা হয়তো কম নয়, কিন্তু সেখান থেকে ওবেসিটি থেকেও কিন্তু অপুষ্টি একটা বিষয়। সুতরাং অপুষ্টি মানে রোগা, রুগ্ন, স্টান্টিং, উচ্চতা কম, ওজন কম, এরকম কিন্তু নয়। ওবেসিটিও অপুষ্টি বলা যেতে পারে। ঠিক ঠিক। আচ্ছা, আমরা যদি যে কোনো অসুখকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্রনিক ডিজিজ আর একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ, যেটার ইমিডিয়েট চিকিৎসা হবে এবং সেরে যাবে। ক্রনিক সমস্যা যেগুলো হয়তো লাইফ লং চলছে বা একটা দীর্ঘমেয়াদী তার প্রতিকার প্রয়োজন, সেই সমস্যাগুলোর মধ্যে কি রয়েছে? মূলত শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে আমরা যদি বলি 10 থেকে 19 বছর, যে রোগগুলো আমরা আগে ভাবতাম না ক্রনিক ডিজিজ, সেগুলো আস্তে আস্তে কিন্তু মানে বংশস্তরে খানিকটা আসে, বাট স্টিল ডায়াবেটিস, হাইপারটেনশন, মানসিক স্বাস্থ্যের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে, ওবেসিটি, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কিশোর কিশোরীদের মধ্যে চলছে। এবং যে প্রশ্নটা আপনি করলেন যে একটা অ্যাকিউট ডিজিজ, তার আপনি ইমিডিয়েট চিকিৎসা দিলাম, রোগ ভালো হয়ে গেল, সমস্যাটা দূরীভূত হলো। কিন্তু ক্রনিক মানে ওটাকে কিন্তু জীবনসঙ্গীর মতো, ওটাকে নিয়ে আমাকে সাথে চলতে হবে। সেটা শুধু ওই শিশু বা কিশোর কিশোরীর মধ্যে সীমাবদ্ধ থাকছে না, পরিবারও কেউ কিন্তু সেই বোঝাটাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। তো এইরকম ভাবে বিষয়, অর্থাৎ যেখানে পরিবার ইনভলভ হয়ে যাচ্ছে, তার মানে একটা দীর্ঘমেয়াদী অসুখ, তার একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা চলছে এবং অবশ্যই তার একটা আর্থ এবং সামাজিক প্রভাব বা ভার পড়ছে সেই পরিবারের উপর। নিশ্চয়ই। তার কারণ আপনি ইমিডিয়েট কেয়ার গিভার কারা হচ্ছেন? মা বাবা, ঠাকুমা, দাদু, এরকম। এখন আমাদের একান্নবর্তী পরিবার হয়ে গিয়েও মা বাবা ছাড়া কেয়ার গিভারের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। সেক্ষেত্রে যদি ক্রনিক ডিজিজ কারো থাকে, মানসিক অসুস্থতা রইল, ছোট বাচ্চা ডায়াবেটিস রইল, ওবেসিটি রইল, তো তার চিকিৎসার জন্য মা বাবাকে সময় দিতে হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। যিনি চাকরি করেন তার চাকরির দিনে ছুটি নিতে হচ্ছে, যিনি ডেলি লেবার তার ওয়েজ নষ্ট হচ্ছে। এবং একটা ক্রনিক ডিজিজের জন্য সার্বিকভাবে পরিবারের মধ্যেও কিন্তু একটা মানসিক অবসাদ, একটা ফ্যাটিগ কিন্তু আস্তে আস্তে আসে। রোগের বাইরেও কিন্তু আরেকটা সমস্যা আস্তে আস্তে পরিবারকে ঘিরে ধরে। এবং তাদের মানে সামাজিক জীবনটাও যদি আমরা ভাবি যে ধরুন সব জায়গায় তারা যে কোনো জায়গায় ফ্রিলি চলে যাওয়া বা সেখানকার খাদ্যের সাথে মানিয়ে নেওয়া, সেটাও তো একজন অসুস্থ শিশু বা কিশোর থাকলে অনেক সময় সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে তাদের লাইফস্টাইলটাও একটা হ্যাম্পার হতে থাকে। আচ্ছা, এই যে ধরুন লাইফস্টাইলের কথা বলছি, লাইফস্টাইল ডিজিজের কথা বলছি, গ্রাম এবং শহর, আমাদের একটা ধারণা রয়েছে যে হ্যাঁ, যত ধরনের বদভ্যাস আমাদের মেনলি শহরের মানুষদের মধ্যেই রয়েছে, গ্রামের মানুষ এখনো অনেক সাদাসিধে জীবনযাপন করতে অভ্যস্ত এবং তাদের খাদ্যাভ্যাসটা এখনো অনেকটা স্বাস্থ্যসম্মত। তাহলে এই যে লাইফস্টাইল ডিজিজ বা শিশু এবং কিশোরদের মধ্যে সার্বিকভাবে যে সমস্যাগুলো দেখা যায়, এগুলো কি গ্রাম এবং শহরের ক্ষেত্রে আলাদা আলাদা হয়? আমরা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS এর যদি তথ্য ধরি, খুব পার্থক্য আছে বলবো না। এবং আপনি এটাকে যদি সামাজিক দিক থেকেও দেখেন, এখনকার দিনে মিডিয়া, মাস কমিউনিকেশনের প্রভাব এমন, অ্যাডভার্টাইজমেন্টের এমন হচ্ছে, এখন ধরুন টিভি নেই এরকম তো গ্রামাঞ্চলে আপনি জায়গা দেখতে পাবেন না। সুতরাং এই প্রমোশনাল যে জিনিসগুলো, ফাস্ট ফুড, বিভিন্ন সফট ড্রিঙ্কস, যেগুলো অস্বাস্থ্যকর ড্রিঙ্কস, যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু গ্রামের শিশু বা কিশোর কিশোরী তারাও কিন্তু খাচ্ছে, গ্রহণ করছে। সুতরাং এটা একেবারেই এরকম ঠিক নয় যে এটা শুধু শহরাঞ্চলেই সীমাবদ্ধ। সুতরাং রোগগুলো কিন্তু আস্তে আস্তে লাইফস্টাইল চেঞ্জ, আরবানাইজেশন, এখনকার দুনিয়া আস্তে 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 স্প্রেড করছে কিন্তু। সুতরাং সমস্যা আরবান রুরাল যে খুব ব্যবধান রয়েছে এরকম কিন্তু নয়, আস্তে আস্তে গ্রাস করছে রুরাল এরিয়াকে। আমরা আরেকবার যদি একটু অপুষ্টির সমস্যার কথায় ফিরে যাই, অপুষ্টির সমস্যাটা এখনো পর্যন্ত আমি জানি যে আমাদের রাজ্যে তো বটেই, আমাদের দেশেও এটা একটা বিরাট সমস্যা। এবং এই অপুষ্টির সমস্যার কোনো প্রতিরোধ বা প্রতিকার কি সম্ভব? কারণ ধরুন রাতারাতি তো একটি পরিবারের বা একটি সমাজের অর্থনৈতিক জীবনটা পাল্টে যেতে পারে না, বা তাদের মূলধন যেটা বা ক্যাপিটাল যেটা বা তাদের ইনকাম যেটা, সেটা হঠাৎ বেড়ে যেতে পারে না। তো সেক্ষেত্রে এই অপুষ্টির মোকাবিলা কিভাবে সম্ভব? ঠিক, এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন এবং পাবলিক হেলথ এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা ভাবি পুষ্টিকর খাওয়া মানেই মাছ, মাংস, ডিম, কলা, দুধ, হ্যাঁ এরকম, কিন্তু সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে ওইগুলো না খেয়েও একটা গ্রামে আছে বা একজন গরিব লোক, তিনি যদি
হেলদি ডায়েট স্টাইলটা অ্যাডপ্ট করেন, মানে ডাল বেশি করে খেলেন যার মধ্যে প্রোটিন আছে, শাকসবজি খেলেন তার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, ভিটামিন এ আছে, গাজর, এবং গ্রামের মধ্যে প্রচুর শাকসবজি হয়। সুতরাং ডায়েট স্টাইলটা যদি ভেজিটেবল নির্ভর, গ্রামে যে সমস্ত জিনিসগুলো উৎপন্ন হচ্ছে তার উপরে নির্ভর হয়, তাহলে কিন্তু হেলদি ডায়েট গ্রামেও দেওয়া সম্ভব। আর শহরেও কি গরিব লোক নেই? শহরেও কিন্তু গরিব লোক আছে। কিন্তু আমরা কি হই, মিডিয়ার প্রচার দ্বারা প্রলুব্ধ হয়ে ভাবি যে এই খাবারটা বুস্টার, ওই খাবারটা খুব ভালো, সেটার তো দাম অনেক বেশি। কিন্তু বাড়িতেই অনেক সহজলভ্য আছে, গ্রামের মধ্যেই মুরগি আছে, হাঁস আছে, তার ডিম খেতে পারে, শাকসবজি খেতে পারে, ডাল রয়েছে, ওই জিনিসগুলো রয়েছে, এইভাবে চুনো মাছ রয়েছে, এগুলো বরং শহরে কম পাওয়া যায়। সুতরাং সচেতনতা মা বাবার মধ্যে যে কোন খাবারটা সঠিক, সেই বিষয়ে যদি শিক্ষাদান দেওয়া যায়, তারা পরিবর্তন করেন, তাহলে হেলদি হ্যাবিট, হেলদি ডায়েট হ্যাবিট এবং অপুষ্টিকে মোকাবিলা করা যায়, সম্ভব। হেলদি ডায়েট হ্যাবিট নিয়ে আমি আরেকটা প্রশ্ন একটু আমি আপনাকে করতে চাইছি, যে যেহেতু আমরা আজকে শিশু এবং কিশোরদের নিয়ে কথা বলছি, আমরা এটা একদম অনস্বীকার্য যে কেন তারা ফাস্ট ফুডের দিকে ঝোঁকে, কারণ টেস্ট, মানে একটা ইনস্ট্যান্ট টেস্ট একটা বা ইনস্ট্যান্ট হয়তো একটা সুগার রিলিজ হয়, তার জন্য তাদের একটা তৃপ্তি আসে সেই থেকে। এবার যখনই আমরা তাদেরকে ঘরোয়া খাবার, ধরুন ভাত ডাল সবজির কথা বলছি, তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এইখানে ডায়েট আপনি যদি একটা আমাদেরকে প্রেসক্রাইব করতে পারেন, যেটা একটু চটপটেও হবে, খেতেও ভালো লাগবে শিশু কিশোরদের জন্য বিশেষ করে। প্রথম কথা, এটা খুব অল্প সময়ের মধ্যে আমি বলা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে একটা কথা, আমার নিজের শিশুর কথাই আমি বলতে পারি যে আমার শিশুকে আমরা কিভাবে তৈরি করেছি। ঠিক ধরুন, আপনার ছোট বাচ্চাকে আপনি খাওয়ানো শুরু করলেন, বাচ্চারা অনেক ফেজের উপরে যায়। প্রথম 6 মাস আমরা বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধু মায়ের দুধ খাবে। আপনি দেখুন 30-35% বেশি আপনি পাবেন না যে মায়েরা শুধু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে। তার কারণ হচ্ছে বিভিন্ন মিডিয়ার হাতছানি। আমি ভাবছি আমার বাচ্চা খুব সুন্দর হবে, এই খাবারটা খাওয়াতে হবে, এই কৌটোর খাবারটা খাওয়াতে হবে, একটা সাময়িক লাভ পাওয়া যায় কিন্তু দীর্ঘস্থায়ী লাভ পাওয়া যায় না, সেটা বরং একদিক থেকে অপুষ্টির দিকে কিন্তু বাচ্চাকে নিয়ে যায়। এবারে আপনি রেসিপির কথা বলছেন, আমার বাচ্চার কথা বলি। আমার বাচ্চা যখন খেত ছোটবেলা, তখন অ্যাকচুয়ালি খাওয়ার মধ্যে এমন কিছু ছিল না। প্রথমে একটু গরম ভাত এমনি একটু মুখের মধ্যে দিয়ে দিলাম, তারপরে তার মধ্যে একটু মাখন নুন দিয়ে আরেকটু হয়ে গেল, তার মধ্যে একটু কুমড়ো সেদ্ধ দিয়ে তেল দিয়ে আরেকটু হয়ে গেল, তারপরে ডাল সবজি টবজি মাখিয়ে আরেকটু হয়ে গেল, তারপরে আমার মেয়ের থাকতো গ্র্যান্ড হচ্ছে কি মাছ দিয়ে দিয়ে টিয়ে আরেক প্রস্ত হয়ে গেল, শেষে সবচেয়ে বেশি খেত দই দিয়ে, বাড়িতে বাঁধানো দই ভাত। তখন কিছু নেই, প্রত্যেকটা জিনিস বাড়িতে উপলব্ধ, বাড়িতে পাওয়া যায়। কিন্তু এবার বাচ্চা কি, বাচ্চার টেস্ট নেই এরকম কিন্তু না, বরং বাচ্চাদের টেস্ট বাড আরো ছোট, সতেজ টেস্ট বাড হতে। এবার দেখুন, আমি যে রেসিপিটা বললাম এর মধ্যে কিন্তু বাড়িরই খাওয়ার। এবার আপনি পুরো জিনিসটাকে একসাথে মিশিয়ে যদি বাচ্চাকে দেন, সে খাবে না, কারণ সে কোনো টেস্টই পাচ্ছে না। একটু 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 করে দিন, বাচ্চা খাবে। সেই এটা মা বাবাকে অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে। হ্যাঁ, এটা একটা হয় যে সবকিছু ঘুটে সেদ্ধ করে একটা ঘ্যাট পাকিয়ে খাইয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে হয়তো এই টেস্ট বাড অত্যন্ত সক্রিয়, এবং আপনি একটু একটু করে দিন। খাওয়ার মজা যত হবে, আমরা বলি যে সিক্রেশন হয়, মানে একটা সেফালিক পেজ বলি, মানে দেখে হচ্ছে, তারপরে গ্ল্যান্ডে তত বেশি সিক্রেশন হয়, তারপরে যখন আমরা খাই তখন একটা পেজ, তারপরে পেটে একটা যখন যাচ্ছে তখন পেজ। বাচ্চারও এরকম হয়। আপনি জোর করে বাচ্চাকে যদি, মানে আমরা খুব চলতি ভাষায় বলি গিলিয়ে খাইয়ে দেওয়া, দেখবেন হজমও হবে না, বদহজম হবে, এবং সেই বাচ্চাগুলো রুগ্নশীর্ণ হবে। কিন্তু আপনি তাড়িয়ে তাড়িয়ে খুব কায়দা করে খাওয়াবেন, বাচ্চারা দেখবেন বৃদ্ধিও ঠিক হবে, মানসিক ওজন সবগুলো ঠিকঠাকভাবে কিন্তু বাচ্চা বৃদ্ধি হবে, সেটা নজর দিতে হবে। বেশ, আমরা যদি একটু সংক্রমণ যেগুলো রয়েছে, কারণ আমরা জানি যে যত দিন যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের সংক্রামক রোগের কথা শুনছি। এই বিভিন্ন ধরনের কোন কোন ধরনের সংক্রমণ মূলত শিশু কিশোরদের মধ্যে বেশি আপনারা দেখতে পান, যদি একটু বলেন। আমাদের যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আছে, সেখানে আমাদের 23 মাস 0 to 23 মান্থসের মধ্যে একেবারে প্রথমে ফ্রম বার্থ যেগুলো শুরু হয়, বিসিজি, পোলিও, জন্মসূত্রে একেবারে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। তারপরে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আছে, আস্তে আস্তে আরও টিটেনাস ভ্যাকসিন আছে। এই যে সমস্ত ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে যে ভ্যাকসিনগুলো আছে না, সেই ভ্যাকসিনগুলো কেন, সেগুলো তো রোগ প্রতিরোধ করে। মানে বডিকে আগে থেকে জানিয়ে দেওয়া হয় যে টিবির জীবাণুটা এই, ডিপথেরিয়ার জীবাণুটা এই, সেটা অত্যন্ত একটা মাইল্ড ডোজে, যাতে করে ওটা শরীরের মধ্যে ওই জীবাণুটা ঢুকে রোগ সৃষ্টি না করতে পারে, কিন্তু বডি আগে থাকতে জেনে যায়। তাতে করে শিশুরা ওই রোগটা যখন অ্যাকচুয়াল সংক্রমণ হয় তখন সেটার বিরুদ্ধে ফাইট করতে পারে। এটা তো
তো এর মধ্যে আসছে ধরুন পোলিও আছে, বিসিজি দেওয়া হয় টিবির জন্য, হ্যাঁ, হেপাটাইটিস বি, তারপর হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা যার জন্য নিউমোনিয়া হয়, টিউবারকুলোসিস, এই রোগগুলো খুব কমন আর কি। ডায়রিয়া, টাইফয়েড, এগুলোর জন্য এখন ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে ভ্যাকসিন চলে এসেছে এবং বিনা পয়সায় লব্ধ সরকারি দপ্তরে। ঠিক ঠিক। লাইফস্টাইল ডিজিজের জায়গায় আবার ফিরে আসবো, বারবার এই প্রসঙ্গটাতে আসতেই হচ্ছে, কারণ লাইফস্টাইল ডিজিজ ক্রমশ ক্রমশ থাবা বসাচ্ছে আমাদের সমাজে এবং শিশু কিশোরদের মধ্যেও। প্রথমেই একটু সংজ্ঞার দিকে যদি যাই, যে লাইফস্টাইল ডিজিজ বলতে আমরা ঠিক কি কি বুঝি, কোন কোন অসুখকে বুঝি, বা কেন একে আমরা লাইফস্টাইল ডিজিজ বলছি? দেখুন, শব্দটা লাইফস্টাইল, আমরা ছোটবেলা থেকে, আমরা গ্রামের ছেলে, হোস্টেলে থেকেছি, আমাদের কিন্তু খুব ভোরবেলা উঠে পড়তাম, ভোরবেলা উঠে পড়েই দাঁত মেজে করে সে করে আমরা একটু ব্যায়াম ট্যায়াম করে নিতাম, তারপরে পড়তে বসতাম। এইভাবেই আমরা বড় হয়েছি। এবং পুরাকালেও দেখবেন যোগীরা যারা আশ্রম ছিল সেখানেও কিন্তু এরকম হতো, মানে প্রথম সানলাইট আমার গায়ে লাগছে, প্রথম ঠান্ডা বাতাস লাগছে, তাতে বডির মধ্যেও কিন্তু একটা কেমিক্যাল, বায়োকেমিক্যাল, ফিজিওলজিক্যাল সুন্দর চেঞ্জ হয়। তো সকালবেলা উঠবো, পড়াশুনো করব, দৈনিক যে বাহ্যকর্ম সেগুলো আমরা করব, পড়াশুনো করে নেবো অনেকক্ষণ, তারপরে তাড়াতাড়ি করে খেয়ে আমরা স্কুলে চলে যাব, স্কুলে খেলাধুলো, ফিরে এসে বিকেলবেলা খেলাধুলো, তারপরে আমরা পড়তে বসবো, আর্লি টু বেড, আর্লি টু রাইজ। এটা কিন্তু নর্মাল রিদম, এবং আমার একটা বলি সার্কেডিয়ান রিদম, মানে এই রেগুলার সিস্টেমের মধ্যে যদি থাকে, প্রোটোকলের মধ্যে, তাহলে বডির হরমোনসগুলো ভালো সিক্রেশন হয়, তাতে তার ফিজিওলজিক্যাল এবং মেন্টাল গ্রোথও খুব ভালো হয়, তাতে করে বাচ্চার নট অনলি ফিজিক্যাল গ্রোথ, তার কিন্তু পড়াশুনো, বুদ্ধির বিকাশগুলো খুব ভালো করে হয়। এটাকে যদি আপনি ডিস্টর্ট করেন, আপনি অনেক রাত্রি পর্যন্ত পড়লেন, আমরা বলি দু ধরনের টাইপ, নাইট টাইপ অ্যান্ড ডে টাইপ। অনেক কিশোর কিশোর অনেক রাত্রি পর্যন্ত পড়াশুনো করে, সুবিধে অসুবিধে বলতে কি, সেটা তো রেগুলার শিডিউলের মধ্যে থাকছে না, ওইভাবে আমরা অভ্যস্ত নয়। এখন আপনি যদি অনেক নকচার্নাল হ্যাবিট হন, অনেকক্ষণ পর্যন্ত রাত্রিবেলা জাগলেন, তাহলে বডির যে হরমোনস রিলিজগুলো সেগুলো কিন্তু অনেকটা সাইকেলটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তার ফলে আস্তে 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 কিন্তু লং টার্মে ইয়াং ছেলেপুলে ততটা বুঝতে পারবে না, কিন্তু লং টার্মে তার একটা ইম্প্যাক্ট খারাপ হতে পারে। এই ঘুমের যে বদভ্যাস বা অনভ্যাস বলবো না অন্যরকম অভ্যাস বলবো, যাই বলি না কেন, এটা কিন্তু আজকের দিনের ছেলে মেয়েদের মধ্যে ভীষণভাবে এই প্রবণতাটা দেখা যাচ্ছে যে অনেক রাত অবধি তারা জাগে, এবং তাদের যদি জোর করে শুইয়ে দেওয়া হয় তাহলেও অভ্যাসের কারণে ঘুম আসে না, তারপরে ওদিকে তারা সকালে উঠতে পারে না, অনেক বেলায় ওঠে, এবং এটা একটা সাইকেলের মতো এটা চলতে থাকছে। চেষ্টা করেও এটাকে কোনোভাবে এগোনো যাচ্ছে না, বা পিছনো যাচ্ছে না, বা ঠিক করা যাচ্ছে না। এটার লং টার্ম এফেক্ট কি হতে পারে, এবং এটাকে কিভাবে আমরা আটকাতে পারি? আপনি ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আপনার প্রথমের যে প্রশ্নটা ছিল লাইফস্টাইল ডিজিজ, তো এই লাইফস্টাইল যেটা বা রিদম যেটা মূলত, সেটাকে যখনই চেঞ্জ করছি তখনই হরমোনাল চেঞ্জগুলো হচ্ছে, আমরা বলি মেটাবলিক সিনড্রোম, মানে বডির মধ্যে এই যে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, হাইপারলিপিডিমিয়া হচ্ছে, প্রত্যেকটার জন্য তো এনজাইম আছে, হরমোন আছে, থাইরয়েড হরমোন আছে, এগুলো কন্ট্রোল করার জন্য। আপনি যদি অ্যারিথমিক হয়ে যান, তাহলে হরমোনসগুলোর মধ্যে ইকুইলিব্রিয়াম থাকবে না, এটা ওটা কম বেশি হয়ে যাবে, তখনই আপনার ওই ওবেসিটি হচ্ছে, আর্লি অনসেট হাইপারটেনশন হচ্ছে। সেই জন্য আমি প্রথমেই একদম বলেছিলাম যে কিশোর কিশোরীদের মধ্যেও কিন্তু আর্লি অনসেট অফ এই নন কমিউনিকেবল ডিজিজ, লাইফস্টাইল ডিজিজগুলো আস্তে আস্তে আসছে। এখন এটা বলা যাবে না যে বদঅভ্যাস, একেবারেই আমরা বলতে পারবো না যারা বেশি রাত্রি পর্যন্ত পড়ে বদঅভ্যাস সদঅভ্যাসের প্রশ্ন না, কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজকে প্রভোগ করে এবং সেগুলো অনসেট হতে থাকে খুব আর্লি। এবং খুব সত্যি কথা বলতে এটাকে কি চেঞ্জ করা যায়, মানে এটা চেঞ্জ করার কি উপায়? আমি প্রথমে বলছি যে সেই পুরাকালের আমাদের যে নীতি, আর্লি টু বেড, আর্লি টু রাইজ করলে কিন্তু ভালো। এবং এখন একটা ঘটনা হচ্ছে যে যারা চাকরি বাকরি করেন, নেট দুনিয়ায়, ইন্টারনেটে ইন্টারন্যাশনাল জব করছি, ওদের টাইমের সাথে আমার টাইম মিলছে না, অনেক সময় আনএভেলেবল করতেও হয়। আপনি ইউনাইটেড স্টেটসের সাথে সুইডেনের সাথে কোনো কাজ করছেন, ওদের টাইমের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হলে আপনার 10টা 5টা ডিউটির সাথে মিলবে না। সুতরাং এগুলোও কিন্তু একটা মানে ইনডিউসড ফ্যাক্টর, যেগুলো লাইফস্টাইলকে চেঞ্জ করতে বাধ্য করছে। আমরা যে ইচ্ছে করেও সবসময় আমাদের যুবকরা বা কিশোর কিশোরীরা করে এরকমও নয়। খারাপ বলে দেওয়াটা একদম তকমা দেওয়া ঠিকও নয়। ঠিক। যদি আমরা ঘরোয়া পদ্ধতির কথা ভাবি, যে ঘরোয়াভাবে আমরা কি ভাবে এবং শিশু এবং কিশোরদের সমস্যাগুলি প্রতিরোধ করতে পারি? এক নম্বর হচ্ছে যে বাড়ির তৈরি খাওয়ার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যত বাইরের খাবার খাবো তার মধ্যে আমরা জানি না কতটা ইনফেকশন আসছে, কতটা তেল আসছে,
কতটা পুনর্ব্যবহৃত তেল মানে র্যানসিড অয়েল আসছে সেটা আমরা জানি না, বা সত্যিকারের মাটন খাচ্ছি কিনা, সত্যিকারের ভালো চিকেন খাচ্ছি কিনা, এগুলো এনশিওর করা যায় না। অনেক সময় উপায় থাকে না, ঘরের তৈরি খাওয়াটা ভালো, যদি করা যায় সবচেয়ে ভালো 1 নম্বর। কিশোর কিশোরী এবং শিশুদের জন্য মা বাবাকে অনেক বেশি সচেতন হতে হবে। নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। এবং এখনকার দিনে নেট দুনিয়ায় পড়ে সব খবর কিন্তু ঠিক থাকে না, যে কেউ নেট দুনিয়ায় কিছু মেসেজ দিয়ে দিতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় জেনুইন সোর্স থেকে ঠিকঠাক খবর নিয়ে মা বাবা তৈরি হয়ে যদি কিশোর কিশোরী এবং বাচ্চাদেরকে পরিচালিত করা যায়, তবেই কিন্তু তারা হবে। এবং সেই জন্য মা বাবার তৈরি হওয়া অনেকটা বেশি দরকার, মা বাবার ভূমিকা অনেকটা দরকার। যে কোনো রোগে আমরা কি করি, থাক 2 দিন 4 দিন থাক, কিছু নয়, কিন্তু ইমিডিয়েট যদি আমরা স্বাস্থ্যকেন্দ্রে যাই, ডাক্তারবাবুর কাছে যাই, তাহলে কিন্তু ইট উইল নট বি টু লেট। অনেক সময় খুব ডিলেড ডায়াগনোসিসের জন্য কিন্তু ভোগান্তি বেশি হয়, ডিসেবিলিটি বেশি হয়, ইভেন মৃত্যু অনেক বেশি হয়। ঠিক, সেটা তাড়াতাড়ি সচেতন হতে হবে। আপনার সঙ্গে মানে এখনো পর্যন্ত যতটা আলোচনা হলো, আমাদের কয়েকটা পয়েন্ট উঠে এসেছে। একটা আপনি ইমিউনাইজেশনের উপরে জোর দিয়েছেন, একটা ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ নিজেদের অভ্যাস যেগুলো সেগুলো বদলানোর উপরে, লাইফস্টাইল বদলের উপরে এবং পুষ্টির উপরে। তো একটি শিশুকে যদি আমি সার্বিকভাবে একটি সুস্থ শিশু এবং সুস্থ সমাজ অবশ্যই গড়ে তুলতে চাই, এইগুলো ছাড়া কি আর কোনো দিকের দিকে আমাদের নজর দিতে হবে, বা এইগুলোকে একসাথে নিয়ে ভূমিকা কতখানি? দেখুন, স্বাস্থ্য ঠিক করবার দায়িত্ব শুধু স্বাস্থ্য দপ্তরেরই নয় কিন্তু, বা স্বাস্থ্যকর্মীদেরও নয়। স্বাস্থ্যের প্রচুর প্রকল্প আছে যেগুলো পঞ্চায়েতের মধ্যে ঢুকে আছে। 4র্থ সপ্তাহে পঞ্চায়েতের মিটিং হয়, সেখানে অঙ্গনাদি ওয়ার্কাররা যান, এএনএম দিদিরা যান, পঞ্চায়েতের সদস্যরা থাকেন, তাহলে পঞ্চায়েতের দায়িত্ব এটা। এবং ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে, জেলা স্তরে বিভিন্ন স্বাস্থ্য কমিটি আছে, সেখানেও পঞ্চায়েতদের মেম্বার রয়েছেন। স্কুলের কথা বলুন, স্কুলের মধ্যেও কিন্তু স্বাস্থ্য শিক্ষা হয়। লাইফস্টাইল এডুকেশন তো পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ শুধু নয়, সারা ভারতবর্ষে লাইফস্টাইল এডুকেশন হয়। এবং মর্নিং সোজ দি ডে, এবং ওখানেই কিন্তু লাইফস্টাইলের শিক্ষা গ্রহণ, আলাদা মডিউল আছে, সেখানে শিক্ষকরা নোডাল টিচার থাকেন স্কুলে, তারা শিক্ষা। সুতরাং মা বাবার বাইরে স্বাস্থ্যকর্মীরা যেমন আছেন, ICDS যেখানে 2 থেকে 6 বছরের বাচ্চা যায়, ইমিউনাইজেশন হয়, গর্ভবতী মায়েরা যায়, বাচ্চাদের পুষ্টি দেওয়া হয়। সুতরাং দেখুন, এটা একটা কোঅর্ডিনেটেড এফেক্ট, সমন্বিতভাবে কিন্তু যার যেখানে বাচ্চাদের পয়েন্ট অফ টাইমে 2 থেকে 6 ICDS, ইমিউনাইজেশন 0 থেকে 2 ডাইরেক্ট স্বাস্থ্যকর্মী সাথে লিঙ্ক করা, স্কুলে গেলে শিক্ষকরা। ডিজাইন কিন্তু এমনভাবে করা আছে 19 বছর বয়স পর্যন্ত যদি আমরা বলি, স্কুল গন্ডি শেষ হচ্ছে তখন 17-18 বছর বয়সে। ঠিক, অভিভাবকদের ভূমিকাটা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ একটি শিশু বা কিশোরের যত্ন নেওয়ার জন্য অবশ্যই পরিবার এবং অভিভাবক দায়ী, সেই দায়িত্বটাও তাদের। একজন অভিভাবকের সচেতনতা থাকা বা না থাকা, সচেতনতার অভাব কিভাবে পার্থক্য সৃষ্টি করে? সচেতন থাকলে ঠিক পুষ্টি হবে, কিভাবে খাওয়ালে বাচ্চারা খাবে, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। 2 নম্বর হচ্ছে ইমিউনাইজেশন। কোনো ইমিউনাইজেশনই বাদ দেওয়া যাবে না, ফুল ইমিউনাইজেশন তাকে কভার করতে হবে, তবে বাচ্চা সংক্রামক রোগগুলো কম হবে, বা তার হলেও তার মর্টালিটি, মরবিডিটি মানে ডিসেবিলিটি, এই জিনিসগুলো কম হবে। 3 হচ্ছে যে তাকে সঠিক জায়গা থেকে তথ্যগুলো, সরকারি স্বাস্থ্যকর্মী, ICDS কর্মী, তাদের কাছ থেকে সঠিক তথ্যগুলো জানতে হবে, যে কোথায় কোথায় কী পরিষেবা রয়েছে, সেই জিনিসগুলো নিতে হবে। এবং মা বাবাকে সময় দিতে হবে বাচ্চার জন্য, সবচেয়ে এটা খুব গুরুত্বপূর্ণ। মা বাবার সময় যদি কম থাকে, বাড়ির মধ্যে কি অন্য কেউ আছে, দাদু দিদা ঠাকুমা, তারা যদি কিছু দায়িত্ব নিতে পারেন, বাচ্চা যখন মেজর হয়ে যাচ্ছে 18-19 বছর, যে তার নিজের দেখভাল যখন নিজে করতে পারছে, তার সচেতনতা বৃদ্ধি হচ্ছে, ডিসিশন মেকিং পাওয়ার আসছে, তখন একটা অন্য বিষয়। ঠিক, আমাদের অনেকটাই সময় শেষের দিকে, একটু জেনে নেব সব শেষে যে একটি শিশুকে সুস্থ রাখতে বা একটি সমগ্র প্রজন্মকে সুস্থ রাখতে একটি পরিবার, প্রশাসন বা স্বাস্থ্য ব্যবস্থা এবং সমাজ, এদের সম্মিলিত ভূমিকা কেমন হওয়া উচিত? মানে এদের মধ্যে তো যোগ সাধনও থাকতে হবে, না হলে কিভাবে পুরো কাজটা হবে, তাই না? তো সম্মিলিত ভূমিকা কেমন হওয়া উচিত? আপনি, এটাও একটা খুব বড় প্রশ্ন, আমি খানিকটা এর উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। যে দেখুন, গর্ভবতী মহিলা থেকে বাচ্চার যখন 2 বছর বয়স, তখন কিন্তু মা এবং জননী সুরক্ষার জন্য গভর্নমেন্টের নিজস্ব স্কিম আছে। ঠিক, আবার গর্ভবতী মহিলারা ICDS সেন্টারে, যেখানে 2 থেকে 6 বছরের বাচ্চা থাকে, সেখানে আসছেন। সেখানে কারা থাকছেন? অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেটা কিন্তু WCD, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তাহলে দেখুন, এখানে স্বাস্থ্য এবং অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে যাচ্ছে। আবার পঞ্চায়েত অফিসে
চতুর্থ শনিবারে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি মিটিং হয়, সেখানে পঞ্চায়েত সদস্য থাকেন, অঙ্গনওয়াড়ি কর্মী থাকেন, আবার আমাদের এএনএম দিদিরা থাকেন। আচ্ছা। তাহলে সেখানে পঞ্চায়েতের কি ভূমিকা, আইসিডিএস এর কি ভূমিকা, হেলথের কি ভূমিকা, সম্মিলিতভাবে কাজ করছে, বুঝতে পারলেন। এবং এই গর্ভবতী মহিলাদের কথা বলছি, আইসিডিএস সেন্টার কিন্তু গর্ভবতী মহিলাদেরকে নিয়েও মিটিং হয়। স্কুলে আবার পেরেন্ট টিচার্স মিটিং হয়, ঠিক। সেখানে কিন্তু জীবনশৈলী শিক্ষা, তোমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, বমি করেছিল, চোখে দেখতে পাচ্ছে না, এই জিনিসগুলো পেরেন্ট টিচার্স মিটিং অ্যাড্রেস করলে মা বাবারা জানতে পারবে। সুতরাং প্রকল্পগুলো খুব টাইট, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, শুধু ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জায়গায় সার্ভিস প্রোভাইডার, সেই অঙ্গনাদি ওয়ার্কার কি স্কুল শিক্ষক কি এএনএম দিদি কি আশাকর্মী, না যারা একদম গ্রামে গ্রামে গিয়ে কাজ করছেন, করছেন, তারা ঠিক ঠিক জায়গায় দিচ্ছে, মা বাবাকে নিতে হবে। এইভাবে একটা সমন্বয়ের কিন্তু রয়েছে, যোগসূত্র রয়েছে, নেই এরকম নয়, সেটাকে বারবার জাগাতে হয়, নিশ্চয়ই জাগিয়ে তুলতে হয়। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডক্টর চক্রবর্তী আপনাকে। এবং সত্যি একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে গেলে দায়িত্ব কিন্তু সকলেরই, শুধু প্রশাসনের তো এই দায়িত্ব হতে পারে না, একটি পরিবারের দায়িত্ব, তার অভিভাবকদের দায়িত্ব, এবং শিশু এবং কিশোরকে সুস্থ রাখলে তবেই তৈরি হবে আমাদের সুস্থ ভবিষ্যৎ, সুস্থ ভারতবর্ষ। এই কথা মনে রেখেই শেষ করছি আজকের পর্ব। আগামী পর্বে অবশ্যই আরও নতুন তথ্য নিয়ে, নতুন কথা নিয়ে দেখা হবে। নমস্কার। নমস্কার।